সেপ্টেম্বরে ১৯৪৯ সাল ব্রিটিশদের হাত থেকে ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভের মাত্র ২ বছর পেরিয়ে গেছে, কিন্তু মণিপুরের ভবিষ্যৎ তখনও অনিশ্চিত। অন্য রাজ্যগুলো ততদিন ঠিক করে ফেলেছে কোন দেশে যোগ দেবে। মণিপুরের জন্য এমন একটা সিদ্ধান্ত নেওয়া তখন এতটাই সহজ ছিল না। আসামের তৎকালীন গভর্নর শ্রীপ্রকাশ ও তার আদিবাসী বিষয়ক উপদেষ্টা নারী ও রুস্তমজি ভারতের স্বাধীনতার পর রাজ্যগুলোর একত্রীকরণের ক্ষেত্রে মেননের পরামর্শ অনুযায়ী বর্তমানে মুম্বাইয়ে গিয়ে অসুস্থ সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে দেখা করেন। প্যাটেলের তখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। মণিপুর রাজ্য সমস্যার প্রভাব সম্পর্কে মেননের ব্যাখ্যা করেন শ্রীপ্রকাশ ও রস্তমজি। তখন এই অঞ্চলের আদিবাসী ও জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছিল। সব শুনে মেনন স্বীকার করেন তাদের অবশ্যই এখন প্যাটেলের সঙ্গে দেখা করা ও পরামর্শ নেওয়া অবশ্যই দরকার। তার আগে আমরা মণিপুরের ছোট্ট একটু ইতিহাস দেখে নিই। মণিপুরের রাজা পমহিবা, মানে যিনি গরিবের নওয়াজ নামে পরিচিত ছিল, তিনি মণিপুরের হিন্দু ধর্ম প্রচলন করেন। মণিপুর এমন একটা রাজ্য, এমন একটা সাম্প্রদায়িক সহিংসতার পিছনে রয়েছে ভূমি এবং বিশেষ সুবিধার দাবি এবং পাল্টা দাবি। এমন একটি রাজ্য যেখানে সম্প্রদায়গুলি ধর্মীয় ও জাতিগত ভিত্তিতে বিভক্ত। মণিপুরের জাতিগত ত্রুটি ও বিভিন্ন সম্প্রদায়ের একটি মোজাইক, যার একে অপরের প্রতি অবিশ্বাসের ইতিহাস রয়েছে। মেইটিস জনসংখ্যার অর্ধেকেরই কিছু বেশি এবং উপজাতীয় কুকি এবং নাগারা প্রায় 40%, 25% কুকি এবং 15% নাগা। বেশিরভাগ মেইটি ইম্ফল উপত্যকায় বাস করে আর আদিবাসীরা পার্বত্য জেলায় বাস করে। মেইটিস প্রধানত হিন্দু, তবে তারা তাদের প্রাচীন অ্যানিমিস্ট বিশ্বাসে এবং অনুশীলনগুলি অনুসরণ করে। 4% মেইতি মুসলিমদের মেইতি পাঙ্গাল বলে অভিহিত করা হয়। রাজ্যটি 1993 সালে মেইতি হিন্দু এবং মুসলমানদের মধ্যে সহিংসতা দেখা দিয়েছিল। কুকি এবং নাগাদের তুলনায় মেইতিরা বেশি শিক্ষিত এবং রাজ্যের ব্যবসা ও রাজনীতিতে আরও ভালো প্রতিনিধিত্ব। কুকি ও নাগাদের অধিকাংশই খ্রিস্টান। কুকিরা সমগ্র উত্তর পূর্ব এবং মায়ানমারে ছড়িয়ে আছে। মণিপুর তাদের বেশিরভাগই মিয়ানমার থেকে চলে এসেছে, শতাব্দীর আগে শুরু হয়েছিল। তারা প্রাথমিকভাবে মণিপুরের পাহাড়ে মেইতি রাজাদের দ্বারা বসতি স্থাপন করেছিল, যাতে ইম্ফল উপত্যকায় মেইটিস এবং উপত্যকার অভিযান চালানো নাগাদের মধ্যে একটি বাফার হিসেবে কাজ করে। পরে নাগাল্যান্ডের বিদ্রোহের সময় নাগা জঙ্গিরা দাবি করেছিল যে কুকিরা এমন এলাকায় বসতি স্থাপন করেছিল যেগুলো তাদের দাবি করা পৃথক নাগা রাজ্যের অংশ হতে হবে। 1993 সালে মণিপুরের ভয়ঙ্কর নাগা কুকি ও সহিংসতা দেখিয়ে দিয়েছিল, যেখানে নাগাদের দ্বারা শতাধিক কুকি নিহত হয়েছিল। যদিও নাগা এবং কুকিরা ঐতিহ্যগতভাবে একে অপরের বিরোধিতা করে। পাহাড়ে বসবাসকারী কুকি এবং নাগারা অভিযোগ করেন যে উন্নয়নের আকারে বেশিরভাগ সুবিধা মেইতিদের আদুষ্যত্ব এলাকায় যায়, যা প্রধানত ইম্ফল উপত্যকা। তারা আরও অভিযোগ করে যে রাজ্য বিধানসভায় 60টি আসনের মধ্যে 40টি মেইটিসদের জন্য সুরক্ষিত, যেখানে তারা জনসংখ্যার মাত্র অর্ধেক। আর এই দ্বন্দ্ব শুরুর থেকে এখনো অবধি চলে আসছে। আমি প্রথমে আলোচনা করেছি ভারতের সাথে কিভাবে মণিপুর সংযুক্ত হলো। বোম্বেতে প্যাটেলের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন শ্রীপ্রকাশ ও রস্তমজি। শ্রীপ্রকাশ ও রস্তমজি যখন ব্যক্তিগতভাবে প্যাটেলের কাছে এই বিষয়টি তুলে ধরেন, তখন তিনি শিলংয়ের কোনো ব্রিগেডিয়ার আছে কিনা শুধুমাত্র সেটাই জিজ্ঞেস করেন, আর কিছু বলেননি। অধ্যাপক বড়ুয়া বললেন, বার্তাটি খুব স্পষ্ট ছিল প্যাটেলের, যে তিনি বলতে চাচ্ছেন বিষয়টি খুব বড় কিছু নয়, আমাদের কেবল ভারতীয় সেনাবাহিনীকে জড়িত করতে হবে। রস্তমজি তার স্মৃতিকথায় লিখেছেন, প্যাটেলের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ সেরে শিলংয়ে ফেরার কিছুদিন পর তার উপর ইম্ফলে গিয়ে মহারাজকে কঠিন বার্তা পৌঁছে দেওয়ার, আর এরপর যা ঘটেছিল তা প্রায় ভারতের সঙ্গে মণিপুরকে একত্রীকরণের ক্ষেত্রে অন্যায় ও জোরপূর্বক বলে উঠে আসে নানা বর্ণনায়। এই ঘটনা স্বাধীনোত্তর ও ভারতের অস্তিত্বের প্রায় সময়কালে মণিপুরের বিদ্রোহী আন্দোলন এবং জনগণের অনেক অভিযোগের কারণ হয়েছে। এটি প্রায় ভুলে যাওয়াই হয় যে মণিপুর জাতীয়তাবাদী চেতনা ভারতের সঙ্গে একত্রীকরণের সময় আগেকার। 1947 সালে যখন ব্রিটিশ প্রভাব শেষ হয়, তখন মণিপুরের রাজ্য নিজেদের জন্য সংবিধান প্রণয়ন করেছিল। এর মাধ্যমে রাজ্যটি একটি সংবিধান ও
প্রতিনিধিত্বমূলক সরকার পায়। তো ভারত স্বাধীন মানে 1947 সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসেবে আত্মপ্রকাশের ইচ্ছে প্রকাশ করে প্যাটেলের কাছে এবং পার্শ্ববর্তী বর্মার আগ্রাসী মনোভাবের 1949 সালে রাজা বোধচন্দ্র সিং ভারত অন্তর্ভুক্তি সম্মতিপত্রে সই করেন এবং 1956 সালে এটি কেন্দ্রশাসিত রাজ্য হয় এবং পরে 1972 সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায় এই মণিপুর।